কথাতেই মনটা একেবারে খুশ হয়ে গেল। কেন জানো সেটা? আজ সকালবেলাটা একবারে বেকার কাটলো। চা করতে গিয়ে দেখছি ফ্রিজে দুধ নেই। তা এত সকালবেলা দোকানও খোলা থাকবে না, দুধ আনাও যাবে না, শেষকালে লাল চা খেতে হবে। আর আমি তো সকালবেলা এমনিতে চায়ে চিনি ছাড়া খাই, তো লাল চাতেও যথারীতি ভুলে গেছি যে চিনি দিতে হবে। এই যে দেখো আমি এখনও পর্যন্ত খেতে পারিনি, এই যে রয়ে গেছে। লাল চা তো আমার একদম ওষুধের মতো লাগে প্রথমত, আর দ্বিতীয়ত চিনি ছাড়া, সেটা তো অবস্থাটা খুবই খারাপ, বুঝতেই পারছো। তো কী আর করা যাবে, একবেলা ম্যানেজ করে নিলাম, সন্ধ্যাবেলা একদম জমিয়ে চা খাবো। অনেক দিন পর ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি, এক গাদা কাপড় জমে গেছে। যদিও কালকে রাত থেকে প্রিপারেশান নিয়ে রেখেছিলাম যে কোনটা কি দেবো না দেবো, আর রান্নার প্রিপারেশনও মোটামুটি করে রেখেছি। ডিপ থেকে মাংসটা বার করে রেখেছি। ডিপে মাংস থাকলে না পরের দিন প্রচুর দেরি হয়ে যায়, ওই জন্য তাড়াতাড়ি উঠেই সমস্ত কিছু রেডি হয়ে গেছে। কালকে রাতে টেবিল ফেবিল সমস্তটাই মুছে রেখেছিলাম, তো সব কাজ হয়ে গেছে। তো এখন দেখি কি কি করি না করি। কাপড় কাচা হয়ে গেছে, প্রায় দুদিন পর এতগুলো কাপড় কাচলাম। তোমাদের দাদা ভাইয়ের বাড়িতে পরা প্যান্টগুলো একটাও কাচা ছিল না, সেই বাইরে যাওয়ার প্যান্টগুলো পরছে, তারপর একটা প্যান্ট আবার দুবার পরতে হয়েছে। ওই জন্য সকালবেলা উঠে পরীকে মরি করে একা কাপড় কাচতে দিয়েছি। দেখো কত কাপড়, এগুলো সব এখন আমি সকালবেলায় মেলে দেবো, যাতে একদম স্নানের সময় এখান থেকে একটা প্যান্ট নিয়ে পরতে পারে। কি প্রবলেম হয়ে যায় জানো তো, আমাদের এত কাপড় জামা জমে যায়, আর আমাদের লিকুইড সার্ফটাও শেষ হয়ে গেছিলো, এই জন্য আমি আনতে পারিনি বলে আরও বেশি দেরি হয়ে গেল। নইলে অল্প অল্প করে দিয়ে দিলে হয়েই যায়। আর দেখো মোজাটা আমি ভুলেই গেছিলাম কোথায় আছে, মোজাটা না থাকলে না একটা খুঁজে পেতাম না। আর সকালবেলা অনেকক্ষণ উঠেছি তো তাই খিদে পেয়ে গেছে। এখন 2 পিস ব্রেড আর একটা জিলিপি নিয়ে নিয়েছি। আর আমি না এখন বাটার খাচ্ছি না, মানে নর্মাল বাটারটা খাচ্ছি না। কেন খাচ্ছি না ওটা একদিন পরের ব্লগে বলবো, ওটা তোমাদের সাথে শেয়ার আমার করা হয়নি। তাই ব্রেড ছাড়া আমি জিলিপি দিয়ে বাটার ছাড়া আমি জিলিপি দিয়ে ব্রেড খেয়ে নিচ্ছি। আর এমনিতে বাটার আমার ভীষণ পছন্দের, খেতে পারবো, কিন্তু এখন একটু সমস্যার জন্য আমি কন্ট্রোল করছি, সেটা তোমাদেরকে পরে আমি জানিয়ে দেবো। আমাকে দেখো কীরকম বিষণ্ণ মুখে বসে বসে খাচ্ছি, বোঝাই যাচ্ছে অপছন্দের খাবার খাচ্ছি। মানে একই মাল্টিগ্রেন ব্রেড, তার উপর আবার বাটার ছাড়া, তাহলে অবস্থাটা বুঝতে পারছো। তো যাই হোক, কিছু করার নেই, খেতে নিতে হবে মুখ বুঝে। তারপর আমি রান্নাঘরে চলে এসেছি, আর আজকে রান্না করব 5-6 পিস মতো চিকেন আছে, ওই চিকেনটা কষা করব আর বিন আলু ভাজা করব। তার জন্য আমি ভাবছি পেঁয়াজ টেঁয়াজগুলো কেটে একটু এগিয়ে রাখি। ব্রেকফাস্টের পর আমি অনেকক্ষণ বসেই ছিলাম, এটা অনেকক্ষণ পরেই এসেছি, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো দেখো আমি একে একে সমস্ত পেঁয়াজটা কেটে নিয়েছি। আর চিকেনটা না একটু বেশি পেঁয়াজ দিয়ে আমি করব, বেশি পেঁয়াজ দিয়ে না করলে গ্রেভিটা পাতলা হয়, তো মাঝে মাঝে আবার এই পাতলা গ্রেভিটা ভালো লাগে না, তাই পেঁয়াজটা একটু বেশিই কাটলাম। বিন কেন জানি না আমাদের খুব পছন্দের সবজি, তাই এখন বিনটাও কেটে নিই। আচ্ছা, আমি যে ব্লগে কথা বলি, তো আমার কথাটা কি খুব বেশি তাড়াতাড়ি হয়ে যায়? তোমাদের কি বুঝতে প্রবলেম হয়? তোমরা না একটু প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। আমি আসলে কি বলো তো, আমি তো নিজেকে অনেক রকমভাবে ইমপ্রুভ করার চেষ্টা করছি, তো এই ব্যাপারটা যদি তোমরা না জানো তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না। এই যে দেখো আমার বিন কাটা হয়ে গেছে, এখন আলু কাটছি, বিন বেশি আলু কম। আর তোমাদের কাছে যেটা আমি জানতে চাইলাম, তোমরা কিন্তু অবশ্যই ওটা আমাকে কমেন্ট করে জানিও। আলুটাও কাটা হয়ে গেছে, এখন ভাজতে দিয়ে দেবো। অনেকক্ষণ আগে ভাজতে দিয়েছি, অলমোস্ট সিদ্ধ হয়েই গেছে। সবটা তোমাদের সাথে শেয়ার করিনি, এগুলো তো সিম্পল রান্না, আমি প্রায় শেয়ার করি, তোমরা সবাই পারো, আমার থেকে অনেক ভালো পারো। ইনফ্যাক্ট আমি তো মাঝে মাঝে ভাবি যে তোমরা কি আমার রান্না দেখে হাসো? আমার এই কাঁচা হাতের রান্না যে আমি এত কায়দা করে শেয়ার করি, এটা কি আমি সবার কাছে হাস্যকর হয়ে যায়? তো আমি ভীষণ কনফিউজড হয়ে যাই। যাই হোক, রান্নাবান্না সেরে নিয়ে একটু রান্নার শেষে যে বাসনগুলো থাকে সেগুলো মেজে নিচ্ছি। আর আমি মাস্ক কেন পরে আছি বলো তো, আমার না রান্না করতে গেলে ওই মশলাটা নাকে ঢুকে প্রচণ্ড হাঁচি হচ্ছে। তো ডক্টর সাজেস্ট করেছেন যে রান্না যখন করবে মাস্ক পরে করবে।
কেননা প্রত্যেকদিন ধরো রান্না বান্নার ব্যাপার আছে, প্রত্যেকদিন তো আমার না গিয়ে যদি এরকম হাঁচি হয় তাহলে ওটা লাংসে একটা প্রবলেম হতে পারে। তার জন্য ডাক্তার আমাকে বলেছেন যে যখনই তুমি রান্না করবে তোমার যদি এই হাঁচিটা হয় তাহলে তুমি একটা মাস্ক পরে নেবে। তবে আমি এই 2 দিন ধরে মাস্কটা পরছি, বেশ ভালো উপকার পাচ্ছি জানো তো। বেশ নাকটা ঢাকাও থাকছে, কোনো রকম ঝাল বা ঝাঁঝ কিছুই লাগছে না, খুব আরাম লাগছে। ওই জন্য একটা মাস্ক সবসময় রেখে দিচ্ছি, যখন একটু মশলাদার কিছু রান্না করছি মাস্কটা পরে নিচ্ছি। সত্যি আমার কয়েকদিন ধরে না এত সমস্যা হচ্ছিল, আমি তো ভীষণভাবে ভাবছিলাম যে আমি কিভাবে এই ব্যাপারটাকে ম্যানেজ করব। দেখো আর তারপর রান্নাবান্না করে নিয়ে পরিষ্কার করে নিয়ে আমি এগুলো এখন গুছিয়ে রাখছি, নইলে এই গামলাটাতে না এই সব জল জমে জমে গামলাটা কেমন নষ্ট মতো হয়ে যাচ্ছে। ভাবলাম এগুলো একদম ঝুড়িতে দিয়ে দিই, তারপর গামলাটা আজকে একটু রোদে দেবো, নইলে গামলাটা আমি একদমই রোদে দিতে পারি না। অ্যাকচুয়ালি রোদে দেওয়া হয় না, রোদের যে অভাব আছে তা নয়, কিন্তু আজকে এটা খেয়াল করে ভালো করে দিলাম, নইলে না এটা নষ্ট হয়ে যাবে। আর দেখো ঝুড়িটায় এত টিফিন বক্স জমে গেছে, টিফিন বক্সগুলো কাজের সময় আর খুঁজে পাবো না। ওই জন্য ভাবছি টিফিন বক্সগুলো ভালো করে মানে গুছিয়ে রাখি। আর দেখবে যারা আমরা একা একা থাকি তাদের টিফিন বক্স খুব দরকার, বাড়ি থেকে কিছু না কিছু সবসময় তো আনা নেওয়া হচ্ছে, তো এই টিফিন বক্সগুলো না থাকলে বড্ড অসুবিধাজনক হয়ে যায়। তো এখানে আমি খুব ভালো মতো এগুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে রাখলে জায়গাটাও বেশি পাওয়া যায় আর সব কিছু সময় মতো খুঁজেও পাওয়া যায়, ওই জন্য ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এগুলো আমি কিন্তু খুব কমই গোছাই, আজকে তার মধ্যে সেই দিনটা এসেছে। গামলাটা রোদে দিয়ে দিলাম, এখানেই রাখবো গামলাটা, আর দূরে যেতে পারছি না। তারপর দেখো সেই ফলগুলো কেটে নিয়েছি। এই সব কটা ফলের মধ্যে সব থেকে টেস্টি কোনটা ছিল যেন? বিটটা। বিটটা এত মিষ্টি ছিল, আমরা তো বিটটাই খেয়ে শেষ করেছি, বাকি একটাও আমাদের আর খাওয়া হয়নি। যদিও আমি প্রত্যেকদিন আমলকি খাই, কিন্তু আজকে আর আমলকি খাওয়া হয়নি, বিটটাই খেয়েছি পুরোটা। এত ঠান্ডাটা গায়ে লাগছে, ঠান্ডাটা যেন যেও যাচ্ছে না। বাইরে প্রচুর রোদ, আমার স্নান টান হয়ে গেছে, কিন্তু দেখো এখনও গায়ে কাঁটা দিচ্ছে, কেন জানি না। ঠান্ডাটা ভীষণভাবে গায়ে লাগছে, আমার তো খুব বেশি ঠান্ডা লাগছে। স্নান টান সমস্ত কিছু করে নিলে কেমন গাটা খ্যানখ্যানে ভাবও লাগছে, ভেতর ভেতর জ্বর আছে কি বুঝতে পারছি না। এই শীতটা না যাওয়ার আগের মুহূর্তে না সবার এই এরকম শরীর খারাপ করে দিয়ে যায়, বলে না শেষ হয়েও হইল না শেষ, মানে যেতে গিয়েও যাচ্ছে না, এরকম একটা অবস্থা। যদি আমার স্নান টান হয়ে গেছে আজকে, অনেক তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে আজকে, না কাজগুলো কীরকম ম্যাজিকের মতো হয়ে গেল জানো, আমি বুঝতেই পারলাম না যে কখন কি করে ফেললাম। রান্না হয়ে গেল, সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেল। আসলে অর্গানাইজডভাবে করলে না ব্যাপারটা ভালো হয়। যদিও আমার কপালটা কেটে যাচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু কি করব বলো, আর সবসময় তো স্ট্যান্ডটা এতটা বড় করা যায় না। খুব আমার ঠান্ডা লাগছে, চোখ জ্বালা জ্বালা করছে, কি হবে জানি না। তো দেখি এখন কি হয়। এখন এবার খাওয়া দাওয়া করবো, 1টা বেজে গেছে, এখন আমাকে এডিট করতে হবে, এখনো এডিট হয়নি। যদিও এখন দেরি, মানে সেকেন্ড হাফের ব্লগটা দিচ্ছি বলে একটু রিল্যাক্স মুডে কাজ করতে পারছি, নাহলে সকালে উঠে এত তাড়াহুড়ো থাকে, কোনটা করব, খাবো দাবো, রান্না করব, ব্লগ এডিট করব, যে কি করব ভেবে পাই না। চলে এসেছি খাবার রেডি করতে, আমি একদম মাইক্রোওয়েভ বলে ঢেলে নিয়েছি, যেটুকু থাকবে পরে এটাতেই গরম করে নেব। আর এরকম সুন্দর করে খাবার পরিবেশন করলে, জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে খেতেও ভালো লাগে। যদিও এটা আমার পক্ষে সম্ভব হয় না রোজ করা, তবে আজকে আমার খুব কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, ওই জন্য আজকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। আর এমনিতে খুব খিদেও পেয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের আবার চিকেন দেখে বেশি খিদে পেয়ে গেছে, মানে চিকেনটা খুব টেস্টি হয়েছে, এত স্মেল আসছে, ওর তো আর তরই সইছে না, বলছে চলো খাবার খেয়ে নিই। তো আমি বলছি ঠিক আছে চলো, এখন 1:30 মতো বাজে, তাই ভাবছি ঠিক আছে 1:30 তো একটা খাবার খাওয়ার পারফেক্ট টাইম। আমরা যেটা খাই সেটা হচ্ছে লেট খাই, মানে আমরা 2টোই খাচ্ছি, 2:30টায় খাচ্ছি, সেটা হচ্ছে আমাদের লেট হয়ে যাচ্ছে। তাই ভাবলাম আজকে যখন সময় সুযোগ সবটাই হয়েছে, তোমাদের দাদাভাইয়ের যখন আর তর্স হয়েছে না তখন খেয়েই নিই। তোমাদের দাদাভাই বিন ভাজা খেতেও খুব ভালোবাসে, আর চিকেনের তো আর বলার কথা না, ওই জন্য আমি একদম ভালো করে ভাতটা টাইম মতো রেডি করে টেবিলে চলে যাব। এখন চলো খেয়ে। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যা হতে না হতেই মনটা একেবারে খুশ হয়ে গেল, কেন জানো? সেটা সবটাই তোমাদেরকে দেখাবো। সন্ধ্যা হতে না হতে বাড়িতে চলে এসেছে একবারে ফ্রেশ তাজা সবজি, মানে অর্গানিক উপায়ে করা, এত ভালো লাগছে। আর মানে কি বলবো, এত টাকা দিয়ে সবজি কিনে খাই, তাও অর্গানিক হয় না, হাইব্রিড হয়। তো কোথা থেকে সবজি পেলাম সেটা বলছি। আমার শ্বশুরমশাই এসেছিলেন, তো উনি আমাদের জন্য একদম ঘরে চাষ করা সবজি নিয়ে এসেছে, এত ফ্রেশ যে কি বলবো তোমাদেরকে দেখাচ্ছে, আমি তো দেখে পুরো পাগল হয়ে গেছি। তো এতক্ষণ আমরা চাটা খাচ্ছিলাম, তারপর এই সমস্তগুলো বার করলাম, আর কি কি আছে সবটা তোমাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর হয়েছে, আমি তো দেখি মানে খাবো না দেখবো এটাই ভাবছি। তো কি কি আছে না আছে দেখাই তোমাদেরকে, দাঁড়াও। এই যে দেখো একেবারে ফ্রেশ লাউ, দেখছো কত সুন্দর। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে মানে গাছ লাগানো হয়েছে, ওই গাছের লাউ, শুধুমাত্র গাছ থেকে যখন পাড়ছিল তখন হচ্ছে এই গাগুলো ইয়ে হয়ে গেছে, ওই জন্য এটা এরকম হয়েছে। আর লাউ তো আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা সবজি।
এই দেখো এখানে আছে একদম ফ্রেশ কচি ধনিয়া পাতা, এগুলো সব আমার শ্বশুর নিজে হাতে লাগিয়েছে। কত সুন্দর দেখো ধনিয়া পাতাটা, এরকম ফ্রেশ ধনিয়া পাতা আমরা পাই, আমার তো দেখেই মনে হচ্ছে খায়। কি দারুণ হয়েছে না, কি ভালো লাগছে দেখতে। এই ধনিয়া পাতা দিয়েছে, এই যে ফ্রেশ একদম ফুলকপি দিয়েছে, এখানে আছে পেঁপে। দাঁড়া পেঁপের প্যাকেটটা খুলে এটা সরিয়ে দিই। এই যে একেবারে ফ্রেশ পেঁপে, এখানে হচ্ছে এগুলো হচ্ছে গাছের বেগুন। না সব খুলে খুলে দেখায়। এই যে দেখো অর্গানিক উপায়ে বেগুন, কত সুন্দর গাছের কিন্তু একদম ফ্রেশ। আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা, এটা হচ্ছে গাছে এত কাঁচা লঙ্কা ধরেছে, এটাও খোলা হয়নি। এই আর কি দেখাবো, এই যে গাছের ফ্রেশ কাঁচা লঙ্কা, এই সমস্ত কিছু হয়েছে। আর আমার দিদি দিয়ে গেছে হচ্ছে এইগুলো কামরাঙা, আমার দিদি কামরাঙা দিয়ে গেছে। ভেবেছিলাম রান্না করব খিচুড়ি, সরি ডিম আলুর ঝোল, তারপর করে ফেললাম হচ্ছে খিচুড়ি। আর এই ঠান্ডাটা খুব ভালো মতো আছে, তাই ভাবলাম আর ডিম আলুর ঝোল না করে একেবারে খিচুড়ি করে নিই। আর এখন বেগুন ভাজতে দিয়েছি, ডিম ভাজা খিচুড়ি এই সমস্ত কিছু করে নেবো। আর কত ফ্রেশ ফ্রেশ সবজি এসেছে বাড়ি থেকে, দেখেইছো। কালকে একদম ইয়ামি সব রান্না করবো। সত্যি এই অর্গানিক উপায়ের সবজিগুলো না খেতে টেস্টই আলাদা, এর এত একটা আলাদা মিষ্টতা থাকে যে কি বলবো। এমনিতে আমার কিচ্ছু ভালো লাগছে না, এত বেশি ঠান্ডা লাগছে। 10টা 15-20 বেজে গেছে, এখন আবার ডিম ভাজবো, বেগুন ভাজা হবে, তারপর খিচুড়ি খাওয়া। আমি অলরেডি ডিমটা ভাজতে দিয়েছি, খিচুড়িটা হয়ে গেছে, একটু খুলে দেখলাম। সার্ভ করার সময় তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। সব তেল টেনে নিল রে ভাই, এই দেখ কি অবস্থা। এই বেগুন তুই এত কেন তেল খাস? প্রেশার কুকারটা একেবারে টেবিলে নিয়ে চলে এসেছি, ওখানে এত অন্ধকার না, কোনোভাবেই ভালো করে সার্ভ করা যায় না। তো আমি দেখো একদম প্লেট নিয়ে চলে এসেছি, যদিও প্রেশার কুকারটা খুব ভারী। তো এটা ভালো করে দেখি কেমন হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর আমরা না সবসময় ঝরঝরে খিচুড়ি খাই, মানে একদম নরম খিচুড়ি খাই না, একদম ঝরঝরে থাকে সেই রকম খাই। আর এমনিতে পুরো ভাপ উঠছে, দেখতেই পাচ্ছ। আমরা ঘি নেব না বলছি আগে, যে আমরা ঘি ব্যাটার এখন খাচ্ছি না। তো ওর মধ্যে আমি একটু ঘি জাস্ট যখন খুলে রেখেছিলাম তখন দিয়ে দিয়েছিলাম, ওই যে স্মেল থাকবে ওটা দিয়েই খাবো। আর পাশে আছে বেগুন ভাজা আর ডিম ভাজা। ডিম ভাজাটা তোমাদের দাদাভাই খাবে, আমি ডিম ভাজা খাবো না, কারণ আমি এখন একটু কন্ট্রোলের মধ্যে আছি, তোমাদেরকে বলেছি। তো দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আর এই যে দেখো এইটুকু ভাত আমি নিয়ে নিয়েছি, তার সাথে 2 পিস বেগুন ভাজা, এটা দিয়ে আজকে আমার হয়ে যাবে। তো চলো এখন রাখলাম।